Hello and welcome to the lecture 3 for the structure of atom, and the topics for lecture 3 is quantum numbers. So we are going to learn about quantum number. Before proceeding to our lecture topics, we should know what is orbit and orbital. Quantum number is quite familiar with you because you have been taught quantum number during your class 9, class 10, and I guess it was in details when you are in the 11th and 12th class students. That means during your intermediate level, quantum number was in details in your first part of chemistry. Okay, as I was saying that before going to the main discussion about quantum number, we have to know what is orbit and orbital. So orbit and orbital, are they similar? Are they synonyms of each other, or they are different? They are not similar, they are not synonymous, they are different. So orbit is the circular path around the nucleus where the electron revolves, and orbital is that portion of the circular path where the probability of finding an electron is the highest. So they are not different. That is why we are saying that orbit and orbital are not synonymous. তো আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আলোচনা করব। তো কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে জানতে হবে অরবিট এবং অরবিটাল কাকে বলে। তো বোরের পরমাণু মডেল থেকে আমরা জানতে পারি যে তার একটা প্রস্তাবনা ছিল ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে আবর্তন করে। যে বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করে সেটাকে আমরা বলি হচ্ছে অরবিট। এবং সাথে সাথে ইলেকট্রনের যে ধারণা সেটা যদি ইলেকট্রন ক্লাউডের ধারণার সাথে একটু ম্যাচ করি, তাহলে ইলেকট্রন ক্লাউড অর্থাৎ ইলেকট্রনের যে ঘনত্ব, ইলেকট্রনের যে মেঘ বা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এই অরবিটের ভিতরে যেখানে এই সম্ভাবনা ইলেকট্রন পাওয়ার সবচেয়ে বেশি সেটাকে আমরা বলবো অরবিটাল। তাহলে আমরা অরবিটের সংজ্ঞা কি বললাম? An orbit, as proposed by Bohr, is a circular path around the nucleus in which an electron moves. বোরের পরমাণু মডেলের স্বীকৃতি অনুসারে আমরা বলছি যে অরবিট হচ্ছে অরবিট ইজ এ সার্কুলার পথ। অরবিট হচ্ছে একটা গোলাকার পথ। পথটা কোথায় আছে? অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে আছে। এবং সে পথে কি হয়? ইন হুইচ অ্যান ইলেকট্রন মুভস, যেই পথে ইলেকট্রন ঘোরে, অর্থাৎ যে বৃত্তাকার পথে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে সেটাকে আমরা বলি অরবিট। এটা অরবিটাল। অরবিটাল কাকে বলবো? অলরেডি আমরা বলেছি it is a region of space around the nucleus where the probability of finding an electron is maximum. এটা 3D স্ট্রাকচার যদি কল্পনা করি যে 3D স্ট্রাকচারে অরবিটটা বিদ্যমান আছে, তো সেই অরবিটের ভিতরে আরো কিছু ছোট ছোট অংশ থাকবে যাকে আমরা বলবো হচ্ছে উপশক্তি স্তর। অ্যাক্সিস, যে অ্যাক্সিসে ইলেকট্রন ঘোরে সেটা যদি অরবিট হয়, যেটা মূল শক্তি স্তর, তার সাথে কিছু উপশক্তি স্তর থাকে। তো ইলেকট্রন কোথায় পাওয়া যাবে? ইলেকট্রন তো সবসময় সব ইলেকট্রন একই জায়গায় ইলেকট্রনকে পাওয়া যাবে না, যেহেতু এটা ঘুরতেছে। সুতরাং কোন একটা জায়গা থাকতে পারে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, কোন এক জায়গা থাকতে পারে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম। যদি দুইটা ইলেকট্রন থাকে, তো দুইটা ইলেকট্রন যখন পাশাপাশি আসবে, ধরেন আমরা যদি ঢাকা শহরের কথা চিন্তা করি যে ওপর দিয়ে গেছে হচ্ছে একটা ওভারব্রিজ অথবা ফ্লাইওভার, আর নিচ দিয়ে গেছে একটা নরমাল রাস্তা, আর একটা গেছে আন্ডারপাস। এই তিনটা রাস্তা দিয়ে একই সাথে তিন ধরনের গাড়ি যদি চলে, এবং যদি একই জায়গায় তিনটা গাড়ি থাকে, যেই গাড়িটা নিচে চলছে ঠিক তার উপরে আরেকটা গাড়ি, তার নিচে একটা গাড়ি, একটা পদ্মা সেতুর মতো, নিচ দিয়ে ট্রেন যাচ্ছে, তার উপর দিয়ে বাস যাচ্ছে, আর তার উপর দিয়ে যাচ্ছে ধরে নেন যে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তো এই যে তিন ধরনের যানবাহন একই সাথে কোন অঞ্চলে পাওয়া গেল, ধরা যাক পদ্মা সেতুর মাঝখানে পাইলেন। এই যে পদ্মা সেতুর মাঝখান, যেখানে আপনার তিন ধরনের যানবাহন পাইলেন, যদি সবসময় এই মাঝখানে তিন ধরনের যানবাহন একসাথে পাওয়া যায় দুপুর 12টার সময়, তাহলে আমরা বলবো যে তিন ধরনের যান একসাথে যদি দেখতে চান, যেখানে আপনার রেল লাইনে রেলগাড়ি, বাস চলার লাইনে বাস,
আর হচ্ছে ওপর দিয়ে বিমান চলার লাইনে বিমান। ৩ টাকে যদি একসাথে দেখতে চান তাহলে দুপুর ১২ টার সময় আসবেন এবং পদ্মা সেতুর মাঝখানের দিকে খেয়াল রাখবেন। তো এই যে স্পেস যেখানে এই ৩ টা যানবাহন একসাথে পাওয়ার প্রবাবিলিটি বেশি, সম্ভাবনা বেশি। যদি এটাকে আমার ইলেকট্রনের সাপেক্ষে চিন্তা করি যে ইলেকট্রন তো ঘুরবেই, কিন্তু একাধিক ইলেকট্রন যদি থাকে তাহলে কোন অঞ্চলে কোথায় ইলেকট্রন পাইতে পারি বেশি। তো যদি কোন অঞ্চলে এরকম পাওয়া যায় যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি তাকে আমরা বলব হচ্ছে অরবিটাল। ঠিক আছে? তাহলে অরবিটাল কি? is the region of space around the nucleus. এটা হচ্ছে নিউক্লিয়াসের চারিপাশের একটা রিজিয়ন, একটা এলাকা where the probability of finding an electron is maximum, যেখানে একটা ইলেকট্রনকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ ইলেকট্রনের নিউক্লিয়াসের চারিদিকে যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাকে আমরা বলব অরবিটাল। কাজেই আমরা এটা বুঝতেই পারলাম যে অরবিট এবং অরবিটাল এই ২ টা টার্ম সিনোনিমাস নয়। অরবিট অ্যান্ড অরবিটাল আর নট সিনোনিমাস। এটার সিনোনিয়াম বলা যাবে না। এরা হচ্ছে ভিন্ন, ভিন্ন জিনিস। তো অরবিট এবং অরবিটালের কনসেপ্টটা আমাদের লাগবে। অরবিট হচ্ছে 2D স্ট্রাকচার, অরবিটাল হচ্ছে 3D স্ট্রাকচার। তো অরবিট এবং অরবিটালের পার্থক্য কি সেটা আপনারা জানেন। তো বাসার কাজ হিসেবে আপনারা এটা করতে পারেন। তাহলে অরবিট এবং অরবিটালের বুঝতে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো কনসেপ্টের কোনো সমস্যা থাকলে বাসার কাজ মানে হোমওয়ার্ক হিসেবে যদি করেন যে ডিফারেন্স বিটুইন অরবিট এন্ড অরবিটাল, তাহলে আশা করা যায় এই যে কনফিউশন গুলো থাকবে সেগুলো দূর হয়ে যাবে। আচ্ছা। চলেন আমরা এবার আমাদের মূল যে টপিক ছিল কোয়ান্টাম নাম্বার সেটা সম্পর্কে আইডিয়া গ্রহণ করি। কোয়ান্টাম নাম্বার। এতক্ষণ আমরা দেখলাম যে অরবিট আছে, অরবিটাল আছে। এই ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। তো ঘোরার যে এই যে কক্ষপথ গোল, গোল এগুলো হচ্ছে অরবিট। এই কক্ষপথ এটা যদি নিউক্লিয়াসের খুব কাছে থাকে তাহলে এটা হবে সবচেয়ে ছোট একটা অরবিট। এটা যদি নিউক্লিয়াস থেকে দূরে যেত তাহলে একটা বড় একটা অরবিট হলে সেটা আরেকটু বড় হইতো। আরেকটু বড় হইতো। আ এটা একটা অরবিট। আর এটা মনে করেন হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ঠিক পাশে যে অরবিটটা সেটা নিউক্লিয়াসের কাছে থাকবে। এটার সাইজ অরবিটের ভিতরে এটা ১ম কক্ষপথ সবচেয়ে ছোট হবে। এরপরে যদি ২য় শক্তি স্তরের কথা চিন্তা করেন সেটা ১ম শক্তি স্তর থেকে আরেকটু বড় হবে। ৩য় শক্তি স্তরের কথা চিন্তা করলে সেটা আরেকটু বড় হবে। এরকম করে যত শক্তি স্তরের সংখ্যা বাড়বে তত বেশি তাদের সাইজ বাড়তে থাকবে। যত সংখ্যা বড় হবে তত তার সাইজ বাড়তে থাকবে। সাইজ বাড়ার সাথে, সাথে তার দূরত্ব কিন্তু নিউক্লিয়াস থেকে বাড়তে থাকছে। এই যে অরবিটের আকার সম্পর্কে যেই ধারণাটা আমরা পাই, সে ধারণাটা যে কোয়ান্টাম নাম্বার এক্সপ্রেস করে তাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বারের একটা কাজ কি যে অরবিটের সাইজ সম্পর্কে ধারণা দেয়া। গেল। এখন অরবিট তো শুধু অরবিট না, অরবিটালের সাথে একাধিক অরবিটালও থাকে। এখন অরবিটালের যে শেপ কেমন হবে? অরবিটালের বিভিন্ন ধরনের শেপ হইতে পারে। বিভিন্ন ধরনের শেপ হইতে পারে। আপনারা জানেন যে এটা গোলাকার হইতে পারে। s অরবিটাল গোলাকার হয় 3D স্ট্রাকচারে। তারপর p অরবিটাল সেটা হচ্ছে ডাম্বেল আকারের হয়। d অরবিটাল ডাবল ডাম্বেল আকারের হয়। এই যে বিভিন্ন শেপের অরবিটাল আমরা পাচ্ছি, বিভিন্ন শেপ পাচ্ছি। এটা হচ্ছে p অরবিটালের শেপ। p অরবিটাল অনেকটা এরকম হয়। p অরবিটাল। তো এই যে শেপ, এই শেপটা যেই কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করে সেটাকে বলা হবে তার সাবসিডিয়ারি বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবং এটাকে ছোট হাতের এল দিয়ে প্রকাশ করে। আর এটাকে যেটা হচ্ছে সাইজ প্রকাশ করে সেটাকে ছোট হাতের এন দিয়ে প্রকাশ করে। আচ্ছা। তাহলে আমরা দেখলাম সাইজ প্রকাশ করলে একটা কোয়ান্টাম নাম্বারে, শেপ প্রকাশ করলে একটা কোয়ান্টাম নাম্বারে, সাইজ শেপের পরে এখন ওরিয়েন্টেশন। এই যে আপনারা এখান থেকে খেয়াল করে দেখেন যে এখানে যারা আছে এদের কিন্তু বিন্যাস সাজানোটা এমন যে কেউ কাউকে ওভারল্যাপ করতেছে না। ৩ টা যে রিং আছে, এই যে ৩ টা রিং আছে, এই একটা রিং, এই আরেকটা রিং, এই একটা রিং। এই যে ৩ টা রিং আছে, রিংগুলা একটা কেন্দ্রকে কেন্দ্র করে ভিত্তি করে সাজানো। এই যে সাজানো এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। তো এই অরবিটাল যেগুলো আছে, p অরবিটাল বা s অরবিটাল বলেন, সেটার একটা সাজানোর একটা ব্যাপার থাকবে কারণ তারা 3D স্ট্রাকচার। যেমন এটা 3D স্ট্রাকচার, এরকম একটা 3D স্ট্রাকচারে সাজানোর একটা ব্যাপার থাকে। তো সাজানো কিভাবে অরবিটাল গুলো সাজানো হবে, ওরিয়েন্টেশন কেমন হবে, নিউক্লিয়াস থেকে কোন দিকে কিভাবে থাকবে, এটা যেই কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করে তাকে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাকে আমরা প্রকাশ করি ছোট হাতের m দিয়ে। এবং লাস্ট থাকলো যে এই অরবিটাল যেটা সেখানে ইলেকট্রন গুলো ঘুরবে। কখনো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কখনো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তো এই যে স্পিন মানে ইলেকট্রন গুলো নিজের অক্ষে কোন দিকে ঘুরবে সেটা যে কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করে তাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে এই সবকিছু মিলে আমরা একটা অ্যাটম
একটা অ্যাটমের ভিতরে ইলেকট্রনগুলোর সজ্জার পূর্ণাঙ্গ একটা আইডিয়া পাই। তো এই যে যতগুলো কোয়ান্টাম নাম্বার বললাম সবগুলো কোয়ান্টাম নাম্বার মিলে আমাদের যেহেতু ইলেকট্রনের পুরো একটা আইডিয়া দেয়, তাহলে সবগুলোকে একত্রিত করে যে সংজ্ঞাটা হবে সেটাই হচ্ছে কোয়ান্টাম নাম্বারের সংজ্ঞা। কোয়ান্টাম নাম্বারের সংখ্যা হিসেবে আমরা কি বলতে পারি? কোয়ান্টাম নাম্বার হচ্ছে the numbers which express the size, shapes, direction of the orbital from the nucleus and the spins of the electron on their own axis are called quantum numbers. তাহলে কি বললাম? কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেই নাম্বার যেটা প্রকাশ করে সাইজ, এটা আসলে কার সাইজ? এটা আসলে অরবিটের সাইজ। তারপর কি প্রকাশ করে? শেপ, কার শেপ? অরবিটালের শেপ। ডিরেকশন অফ অরবিটাল ফ্রম দ্য নিউক্লিয়াস, অর্থাৎ ওরিয়েন্টেশনটা প্রকাশ করে। অ্যান্ড স্পিনস অফ দ্য ইলেকট্রন অন দেয়ার ওন অ্যাক্সিস, অর্থাৎ নিজের অক্ষের উপর ইলেকট্রনগুলো ঘড়ি কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরবে সেটা প্রকাশ করে। এটা প্রকাশ করে। তো যে নাম্বারের মাধ্যমে এই সবগুলো প্রকাশ করা হয় তাদেরকে কি বলা হয়? আর কল্ড কোয়ান্টাম নাম্বারস। তাদেরকে বলা হয় কোয়ান্টাম নাম্বারস। ঠিক আছে? তো কোয়ান্টাম নাম্বারের বললাম যে এন, এল, এম ইত্যাদি এগুলো দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 4টা জিনিস কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে প্রকাশিত হয়। সাইজ, অরবিটালের শেপ, তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন এবং হচ্ছে স্পিন। সুতরাং বুঝতেই পারতেছেন আপনারা যে কোয়ান্টাম নাম্বার মূলত 4 প্রকারের। তো সেগুলো কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ও সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এ হচ্ছে আমাদের টোটাল 4 প্রকারের কোয়ান্টাম নাম্বার। তো চলেন আমরা প্রথমেই দেখে নিই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কাকে বলে। এর আগে আমরা বলেছিলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মূলত অরবিটের সাইজ প্রকাশ করবে এবং সাইজ ছোট বড় হওয়ার কারণে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে ছোট বড় যখন সাইজ হবে একটা অরবিটের সেটার কারণে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে তার নিউক্লিয়াস থেকে দূরত্ব বোঝা যাবে। আর দূরত্বর সাথে যেহেতু এনার্জির সম্পর্ক, সুতরাং এনার্জি লেভেলটাও আমরা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো সেটা, আচ্ছা আগে একটা ছবি দেখে নিই যে কিভাবে বুঝতে পারবো। দেখেন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যে প্রথম যেই সার্কেলটা, এটা হচ্ছে আপনার প্রথম অরবিট, n = 1, এটা হচ্ছে ফার্স্ট অরবিট। তো এটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে প্রকাশ করা হবে n। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে হচ্ছে এই অরবিটটা। তো নিউক্লিয়াসের যেই অরবিটটা কাছে হয় সেটার এনার্জি সবচেয়ে কম হয়। আচ্ছা, তো n = 1 মানে 1 নম্বর শক্তি স্তর, এবং 1 নম্বর শক্তি স্তর নিউক্লিয়াসের সবচেয়ে কাছে এবং শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে হওয়ার কারণে তার এনার্জি কম। n = 2 মানে হচ্ছে কি 2 নম্বর শক্তি স্তর, এবং সেটা নিউক্লিয়াস থেকে একটু দূরে, কারণ 2 নম্বর শক্তি স্তর এবং 1 নম্বর নিউক্লিয়াসের মাঝখানে 1 নম্বর শক্তি স্তর বিদ্যমান। যখন n = 3 হবে সেটা দ্বারা কি বোঝাবে? 3 নম্বর শক্তি স্তর, এবং সেটা কোথায় থাকবে? সেটা সেটা থাকবে হচ্ছে নিউক্লিয়াস থেকে অনেক দূরে, মাঝখানে আরো 2টা শক্তি স্তর থাকবে। ফলে তার এনার্জি আরো বেশি হবে। তো প্রথম শক্তি স্তর যেটা নিউক্লিয়াসের কাছে, তার এনার্জি পরিমাণ সবচেয়ে কম, দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি তার থেকে বেশি, তৃতীয় তার থেকে বেশি, এবং 4 নম্বর শক্তি স্তর। এভাবে করে যত শক্তি স্তর বাড়বে নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে এবং তার এনার্জি বাড়বে। তাহলে আমরা বুঝতেই পারছি যে n এর ভ্যালু যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n দিয়ে প্রকাশ করা হয়, n এর ভ্যালু যেটা, সেই ভ্যালু আমাদের অনেক কিছু বলে দিচ্ছে। ভ্যালু থেকে আমরা জানতে পারছি সেটা নিউক্লিয়াসের কাছে নাকি দূরে। তার যেহেতু নিউক্লিয়াসের সাথে তার দূরত্বের উপরে এনার্জি ডিপেন্ড করে, তাহলে এই n এর ভ্যালু থেকে আমরা জানতে পারছি তার এনার্জি লেভেল কেমন। এবং সাথে আমরা আরেকটা জিনিস জানতে পারছি, সেটা হচ্ছে যে n এর সাথে n এর ভ্যালু যত বাড়তেছে, দেখেন তাদের এই যেই শেলগুলা, সেই শেলগুলার আকার বৃদ্ধি পাচ্ছে। তো যদি আমরা যদি ইয়ের কথা চিন্তা করি, জ্যামিতির কথা চিন্তা করি, তাহলে কেন্দ্র থেকে এ পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, একটা বৃত্তের ব্যাসার্ধ। দেখেন প্রথম যে কক্ষপথ তার ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, কিন্তু দ্বিতীয় যে কক্ষপথ তার ব্যাসার্ধ কিন্তু অনেক বড়। তার মানে n এর ভ্যালু যত বাড়ছে
তার ব্যাসার্ধ বাড়ছে মানে তার ব্যাসও বাড়বে, তার মানে তার সাইজও বাড়বে। তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আরো বড় মানে ব্যাসও বড় মানে সাইজ বড়। অর্থাৎ যেটা আমরা বুঝতে পারছি যে n এর ভ্যালুর সাথে মোটামুটি ৩ টা জিনিস আমরা বুঝতে পারি। একটা হচ্ছে যে n এর ভ্যালু দ্বারা এনার্জি লেভেল বোঝা যায়, যেটা এই কক্ষপথের এনার্জি লেভেল কেমন হবে। n এর ভ্যালু থেকে আমরা বুঝতে পারি যে শেলের সাইজটা কেমন হবে। সাইজটা কেমন হবে আমরা বুঝতে পারি, যে ছোট হবে না বড় হবে এটা বুঝতে পারি। ৩ নম্বর আমরা বুঝতে পারি যে এটা নিউক্লিয়াসের কাছে নাকি নিউক্লিয়াস থেকে দূরে। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমরা ৩ টা জিনিস বুঝতে পারলাম। একটা হচ্ছে এনার্জি লেভেল, তারপরে হচ্ছে ২ নম্বর বুঝতে পারলাম হচ্ছে সাইজ অফ অরবিট, এবং ৩ নম্বর যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তার ডিসট্যান্স ফ্রম দ্য নিউক্লিয়াস থেকে তার দূরত্বটা বুঝতে পারি। তো এই ৩ টা জিনিস আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে বুঝতে পারি। ঠিক আছে, চলেন এখন আমরা দেখি যে এখানে কি বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে। এখানে বলা হচ্ছে principal quantum number expresses the orbit or principal energy level in which the electron revolves round the nucleus. Principal quantum number সেই শক্তি স্তরকে নির্দেশ করে যেই শক্তি স্তরে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে। It is denoted by small letter n, or the value of n is 1, 2, 3, etc. The value of n represents the shell or energy. It also represents the distance of the shell from the nucleus, and it also represents the size of the shell. Okay. For first cell, প্রথম যদি শেল হয়, অলরেডি আমরা বলেছি প্রথম শেলের জন্য n এর ভ্যালু হবে কত? n is equal to 1. For first cell, n is equal to 1. For second cell, n is equal to 2, and so on. For third cell, n is equal to 3, and for fourth cell, n is equal to 4. Thus, with the increase of the value of n, the number of allowed orbit increases. কাজেই আমরা বলতে পারি যে n এর নাম্বার যত বাড়বে ততই এই যে অরবিট, যেটা অরবিটের সাইজটা তত ইনক্রিজ করবে। different values of n are represented by capital letter KLMN. এটাও আপনারা জানেন যে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেটাকে k শেল বলা হয়, n এর ভ্যালু 2 হলে তাকে l শেল বলা হয়, n এর ভ্যালু 3 হলে তাকে আমরা m শেল বলি, n এর ভ্যালু 4 হলে তাকে আমরা n শেল বলে থাকি। এগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার KLMN, এভাবে তাদেরকে নামকরণ করা হয়েছে। তাহলে n is equal to 1, 2, 3, 4 সেগুলোকে কি দিয়ে প্রকাশ করব? KLMN দিয়ে প্রকাশ করব। তো এটা আমরা কিছুক্ষণ আগে বলছি যে নিউক্লিয়াস থেকে দূরত্ব প্রকাশ করে। যদি n শেল হয় তাহলে এটা চতুর্থ শেল হবে, এবং সেটার এনার্জি লেভেল E4 দিয়ে প্রকাশ করা হবে। সেটার এনার্জি লেভেল হবে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শেল থেকে অনেক বেশি, এবং তার দূরত্ব হবে নিউক্লিয়াস থেকে এত দূরে হবে যে তার মাঝখানে আরো 3টা শেল থাকতে পারে, এবং তার আকার অনেক বড় হবে। তারপরে কি বলতেছে যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রিপ্রেজেন্টস এনি পার্টিকুলার অরবিট। এটা তো আমরা বুঝলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার একটা নির্দিষ্ট অরবিটকে প্রকাশ করে। যেমন n দ্বারা চতুর্থ, n এর ভ্যালু যদি 4 হয়, n এর ভ্যালু 4 যদি হয়, 4 মানে হচ্ছে n এর ভ্যালু n মানে হচ্ছে ক্যাপিটাল লেটার n, সেটা n is equal to 4 কে রিপ্রেজেন্ট করে। এটা n is equal to 4 কে রিপ্রেজেন্ট করে, এবং এটার এনার্জি লেভেলটাও প্রকাশ করে। The value of n gives roughly the binding force and the distance between the nucleus and the electron. তাহলে n দিয়ে কি প্রকাশ করে? n দিয়ে রাফলি বলতে বোঝাচ্ছে যে মোটামুটি আর কি এস্টিমেশন। কি এস্টিমেশন প্রকাশ করে n দিয়ে? বাইন্ডিং ফোর্সটা প্রকাশ করে। বাইন্ডিং ফোর্স বলতে কি বোঝাচ্ছে? যে তার নিউক্লিয়াসের সাথে তার বন্ধনটা কেমন, এন্ড তার ডিসটেন্স প্রকাশ করে। বাইন্ডিং ফোর্স আর ডিসটেন্স কার বিরুদ্ধে কার সাথে ডিসটেন্স বিটুইন নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন। নিউক্লিয়াস এবং ইলেকট্রনের ডিসটেন্স, এটা অলরেডি বলছি যে n এর ভ্যালু দিয়ে তাদের এনার্জি লেভেল বোঝায়, তারপরে তাদের দূরত্ব বোঝায়, তারপরে তাদের আকার বোঝায়। আর এই যে দূরত্বের সাথে যেহেতু বন্ধন শক্তি বা বাইন্ডিং ফোর্সটা নির্ভর করে, সুতরাং
দূরত্বের সাথে এরা বাইন্ডিং ফোর্সটাও ইন্ডিকেট করে। এনার্জির কথা অলরেডি বলছি, এনার্জি ইট পসেসেস। তাহলে মূলত ৩টা জিনিস, তাদের দূরত্ব, তাদের এনার্জি, বাইন্ডিং ফোর্স এগুলো প্রকাশ করে। আর বাইন্ডিং ফোর্সটা কিভাবে আসলো? বাইন্ডিং ফোর্সটা আসলো হলো তাদের আকারের সাথে ডিপেন্ড করে, নিউক্লিয়াসের সাথে দূরত্বের উপর ডিপেন্ড করে। যে শেলটা নিউক্লিয়াসের যত কাছে থাকবে তার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ তত বেশি হবে। যত দূরে একটা শেল চলে আসবে তত তার আকর্ষণ কমতে থাকবে। ফলে এই যে E=1 যেটা বা n=1 এই শেলটা যেটা হচ্ছে যে অরবিট যেটা এটা হচ্ছে n এর খুব কাছে। তো এই শেল বা এই কক্ষপথের আকর্ষণ নিউক্লিয়াসের সাথে সবচেয়ে বেশি হবে। অপরদিকে E4 যেটা হচ্ছে n=4 কে প্রকাশ করতেছে বা ক্যাপিটাল লেটার N দিয়ে প্রকাশ করা হয়। এটা যেহেতু নিউক্লিয়াস থেকে একটু দূরে, সুতরাং তার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম হবে। এই যে আকর্ষণ কম হলো, এটা আসলে কেন কম হলো? দূরত্বের কারণে। তো দূরত্বটা আমি এর আগে বলছিলাম যে ডিসট্যান্স প্রকাশ করে। তো ডিসট্যান্স এর সাথে যেহেতু বাইন্ডিং ফোর্স এর সম্পর্ক, তাহলে আমরা এটাও বলতে পারি যে বাইন্ডিং ফোর্সটাও সে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। যে কারণে আপনারা জানেন যে বহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন সহজেই সরে যেতে পারে। কিন্তু ভিতরের কক্ষপথ থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া বেশ কঠিন একটা ব্যাপার। যেমন সোডিয়ামের কথা চিন্তা করেন। সোডিয়ামের ফার্স্ট শেলে আছে ২ টা ইলেকট্রন। এখানে একটা ইলেকট্রন মনে করেন, এই যে এখানে একটা ইলেকট্রন। ২ টা গেল। সোডিয়াম টোটাল ১১ টা ইলেকট্রন। বাকি পরবর্তী শেলে হচ্ছে ৮ টা। এই মনে করেন ১ জোড়া, এখানে আরেক জোড়া। তাহলে কয়টা হলো? ২, এটার একটা জোড়া। ২ জোড়া, এখানে আরেক জোড়া ধরেন, ৩ জোড়া, এখানে আরেকটা জোড়া, ৪ জোড়া। তাহলে কটা হলো? ২ আর ৪ জোড়া, ৪ দুগুণে ৮, ১০ টা হলো। ৮ থাকলো একটা। সেটা থাকবে কত নম্বর? এখানে থাকবে। এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই ২ টা কক্ষপথ থাকবে না। তো সোডিয়ামের বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা। তো একটা ইলেকট্রন যেটা আছে সেটা ৩ নম্বর শেলে আছে। ৩ নম্বর শেলে থাকার কারণে তার এই ইলেকট্রনের সাথে, এই ৩ নম্বর শেলের ইলেকট্রনের সাথে এই নিউক্লিয়াসের দূরত্ব অনেক বেশি। কার সাপেক্ষে দূরত্ব বেশি? দূরত্বটা আসলে এদের সাপেক্ষে বেশি যারা হচ্ছে আছে ওইখানে অলরেডি। তো ১ম শেল ২য় শেলের সাপেক্ষে এর দূরত্বটা অনেক বেশি। ১ম শেলের যেই ১ম শেলের যে ইলেকট্রন গুলা তারা নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে। ফলে তাদের আকর্ষণ অনেক বেশি হবে। ২য় শেল যারা তারাও ১ম শেল থেকে একটু দূরে, ফলে তাদের আকর্ষণটা একটু কম হবে। আর ৩ নম্বর শেল যেটা, ৩ নম্বর শেলে যে ইলেকট্রনটা সেটা নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরত্বে। এই ১১ টি ইলেকট্রনের মধ্যে এ হচ্ছে সবচেয়ে দূরে অবস্থিত। ফলে এই ইলেকট্রনের আকর্ষণ সবচেয়ে কম হবে। তো এটাতে বাইন্ডিং ফোর্স ডিপেন্ড করতেছে। ফলে এটাকে খুব সহজে এখান থেকে রিমুভ করা যায়। ঠিক আছে? তাহলে আমরা তখন যেটা বললাম সেটা হচ্ছে যে, যে বোঝানোর চেষ্টা করলাম যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা ইলেকট্রনের যেটা এক্সপ্রেস করে হচ্ছে অরবিট অথবা প্রিন্সিপাল এনার্জি লেভেল প্রকাশ করে, এবং সেই এনার্জি লেভেল আসলে মূলত অরবিট, যেখান দিয়ে ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের দিকে ঘোরে। এবং এন এর যে ভ্যালু সেটা থেকে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারি তাদের এই এন এর ভ্যালু দেখে বুঝতে পারি তার নিউক্লিয়াসের সাথে দূরত্ব কেমন, দূরত্বের সাথে আমরা বুঝতে পারি বাইন্ডিং ফোর্সটা কেমন, দূরত্ব বুঝতে পারি ইলেকট্রন এবং নিউক্লিয়াসের, এবং তার সাথে এই দূরত্বের উপর যেহেতু বাইন্ডিং ফোর্স নির্ভর করে আমরা বাইন্ডিং ফোর্স বুঝতে পারি। তারপর এন দিয়ে আমরা আকার বুঝতে পারি যেটা ছোট হবে নাকি বড় হবে। এন এর ভ্যালু ২ হলে তার আকার অনেক বড় হবে। এন এর ভ্যালু ১ হলে তার আকার ছোট হবে। এবং আমরা এটাও বুঝতে পারি তার এনার্জি লেভেলটা কেমন হবে। যত দূরত্ব বাড়বে এনার্জি লেভেল তত বৃদ্ধি পাবে। নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে প্রত্যেকটা অরবিটের এনার্জি লেভেল বৃদ্ধি পাবে। এ কারণে হচ্ছে ইলেকট্রনগুলা এনার্জি শোষিত অবস্থায় অর্থাৎ এনার্জি শোষণ করে এই গ্রাউন্ড স্টেট থেকে, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি, সেই লেভেল থেকে লাফ দিয়ে উপরের শক্তি স্তরে চলে আসে। আচ্ছা, তো কি বলছে? দ্য ফার্স্ট এনার্জি লেভেল ইজ দ্য ওয়ান নিয়ারেস্ট দ্য নিউক্লিয়াস, যেটা প্রথম এনার্জি নিউক্লিয়াসের কাছে থেকে, এটা আমরা অলরেডি বললাম। ইট ইজ স্ট্রংলি বন্ডেড উইথ দ্য নিউক্লিয়াস, ফলে এটা নিউক্লিয়াসের সাথে কাছাকাছি থাকার কারণে এর আকর্ষণ বল সবচেয়ে বেশি হয় এবং নিউক্লিয়াসের সাথে এরা খুবই শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। এন্ড possesses the lowest energy, এবং আমরা বলছিলাম এটা গ্রাউন্ড লেভেল এনার্জি সবচেয়ে কম থাকে। এনার্জি কম থাকলে তার স্টেবিলিটি বাড়ে। এনার্জি কম থাকলে স্টেবিলিটি বাড়ে। আর যেমন আপনি যদি হাঁটা, বসা এবং দৌড়ানো এই ৩ অবস্থার মধ্যে থাকেন, তো আপনি স্টেবল সবচেয়ে বেশি কোন অবস্থায় আছেন? যখন শুয়ে আছেন তখন। এবং এই অবস্থায় দেখেন আপনার এনার্জি সবচেয়ে কম। কারণ শুয়ে থাকলে আমাদের বডি মুভমেন্ট থাকে না। ফলে এনার্জি লস হয় না, এনার্জির ভিতরেও থাকি না আমরা। যদি বসে থাকি তাহলে একটু উঁচু হয়ে থাকে আমাদের বডি, মাথা উঁচু হয়ে আছে। ফলে কিছুটা হচ্ছে বিভব শক্তি আমাদের বডিতে জমা হয়।
যে কারণে বসে থাকার পরে যদি হঠাৎ করে মাথা ঘুরে যায় তাহলে ঠাস করে সে পড়ে। এই যে পড়লো কোন শক্তির কারণে পড়লো? বিভব শক্তির কারণে পড়লো। তাহলে বসে থাকলে শোয়া অবস্থা থেকে একটু বেশি শক্তি থাকে। আর দাঁড়ানো অবস্থায় আরো বেশি শক্তি থাকে। আর যদি দৌড়াতে থাকে তাহলে আরো বেশি শক্তি থাকে। তার মানে যে জিনিসটা যত বেশি মাটির কাছাকাছি তার এনার্জি লেভেল তত কম আর স্টেবিলিটি বেশি। এনার্জি লেভেল তত কম, স্টেবিলিটি বেশি। যেটা যত মাটি থেকে দূরে, গ্রাউন্ড লেভেল থেকে দূরে তার এনার্জি তত বেশি এবং স্টেবিলিটি তত কম। তার স্টেবিলিটি তত কম। এজন্য নিউক্লিয়াসের কাছাকাছি যেই শক্তিস্তর থাকে সেক্ষেত্রে ইলেকট্রনের স্টেবিলিটি অনেক বেশি, কারণ তার এনার্জি লেভেল অনেক কম থাকে এবং তাদের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা সবচেয়ে বেশি থাকে। আশা করি এই পেজে যেগুলো বলা হয়েছে সে কথাগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। Size of the shell increases with increasing the principal quantum number n. আমরা তো অলরেডি বললাম যে সাইজ n এর ভ্যালু বাড়লে তার সাইজ বাড়ে। এটা এখানে সেটাই বলা হচ্ছে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় বলতে পারি, the electron will be located away from the nucleus with increase of principal quantum number. অন্য কথায় বলা যায় যে n এর ভ্যালু যত বাড়বে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব তত বাড়বে। সেটা এখানে বলছে যে will be located away from the nucleus. নিউক্লিয়াস থেকে অনেক দূরে দূরে ইলেকট্রন থাকবে। কখন? with the increase of principal quantum number. প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যত বাড়বে। যেমন n = 3 হলে ইলেকট্রন থাকবে 3 নম্বর শেলে। n = 2 হলে সে থাকবে 2 নম্বর শেলে। তো 3 নম্বর শেল 2 নম্বর শেল থেকে দূরে। ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ ইলেকট্রনস ইন এ শেল ইজ 2n স্কয়ার। একটা শেলে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ থাকতে পারে 2n স্কয়ার। যেমন 2 নম্বর শেল। 2 নম্বর শেলে কত ইলেকট্রন থাকতে পারে? 2 নম্বর শেলে n এর ভ্যালু হচ্ছে 2। 2 নম্বর শেলে n এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা যেটা করব 2 ইনটু 2 কে স্কয়ার করলে হয় 4। 2 ইনটু 4 = 8। সুতরাং 2 নম্বর শেলে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ হচ্ছে 8। তো ঠিক আছে। তো এই ছিল হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আলোচনা। এখন আমরা দেখব হচ্ছে অ্যাজিমুথাল অর সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তো এটা আমরা অলরেডি বলছি যে সাবসিডিয়ারি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে মূলত হচ্ছে শেপ বোঝায়। কিসের শেপ বোঝায়? অরবিটালের শেপ বোঝায়। অরবিটাল কাকে বলে সেটা আমরা শুরুতেই বলেছি। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে the main energy level or shell, that means principal quantum number of electron may be considered as being made up of one or more subcells or sublevels. প্রিন্সিপাল কোয়ান্টাম আমাদের যে কোয়ান্টাম নাম্বার ছিল মানে প্রধান যে শেল ছিল সেই শেলকে আমরা ধরা যায় যে এই শেলগুলো একাধিক সাবশেল যে গঠিত। এরও কারণ আছে, কারণ অনেকগুলো ফিনোমিনন ঘটে যেগুলোর ব্যাখ্যা দেওয়া যায় না। সেই ব্যাখ্যাগুলো যখন দিতে হয়, যেমন যে স্পেকট্রাম তৈরি হয় বা আকর্ষণ বিকর্ষণ বল তৈরি হয় একটা দুইটা পরস্পর ইলেকট্রন অ্যাটমের মধ্যে। তো যদি শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারই হতো, শুধুমাত্র যদি অরবিটই থাকতো তাহলে তো আকর্ষণ বিকর্ষণের এক ধরনের ব্যবহার মানে বিহেভিয়ার সবাই শো করতো। কিন্তু যেহেতু বিভিন্ন অ্যাটম বিভিন্ন ধরনের বিহেভিয়ার শো করে, তাহলে বোঝা যায় যে শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে, অর্থাৎ শুধুমাত্র শেলের মধ্যে ইলেকট্রনগুলো সীমাবদ্ধ না, শেলের ভিতরেও তাদের আবার ডিস্ট্রিবিউশন হয়। শেলের ভিতরে তাদের ডিস্ট্রিবিউশন হয়। মানে একটা বাসায় থাকে, সে বাসাটা যদি সব বাসায় যদি হচ্ছে গ্রাউন্ড লেভেলে থাকতো, অর্থাৎ সবাই যদি হচ্ছে একতলা দোতলা হইতো তো ঠিকই আছে, একতলায় একটা রুম, দোতলায় একটা রুম, ঠিক আছে। কিন্তু রুমের ভিতরেও রুম থাকে, মানে ফ্ল্যাটের ভিতরে অনেক রুম থাকে। সে রুমগুলার ক্যাটাগরি থাকে। এজন্যই একটা বাসা যখন কেউ ভাড়া নিতে যায়, তখন মেসের ভিতরে এই কাজটা হয় যে বিভিন্ন রুমের ভাড়া বিভিন্ন রকম করে নির্ধারণ করা হয়। যে রুমটা মাস্টার বেডরুম সেটার ভাড়া এক ধরনের হয়, যেটা অন্য বেডরুম এক ধরনের। অথচ সবার কিন্তু লেভেল সমান। সবাই হচ্ছে দোতলা, সবাই হচ্ছে তিনতলা, সবই হচ্ছে তিনতলায়, সবগুলো রুম তিনতলায়। কিন্তু প্রত্যেকটা রুম তিনতলায় হলেও সবগুলো রুমের কনফিগারেশন এক না। ফলে তাদের ভাড়া ভিন্ন হয়, তাদের সুবিধা অসুবিধাগুলো ভিন্ন ভিন্ন ধরনের হয়। তো যদি শুধুমাত্র অরবিটই থাকতো তাহলে আমাদের ইলেকট্রনগুলো সবার বিহেভিয়ার একরকম হইতো, দোতলায় সবাই একরকম হতো। কিন্তু যে তাদের বিহেভিয়ার ভিন্ন ভিন্ন, তাদের আচরণ ভিন্ন, তাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য পাওয়া যায় যেগুলোর ব্যাখ্যা দিতে গেলে তখন আর শুধুমাত্র একটা লেভেলে দোতলায় শুধু একটা রুম বা দোতলায় সব রুমগুলো একরকম এরকম বললে হয় না। ফলে এগুলো ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের কনসিডার করতে হয় যে এখানে আসলে শুধুমাত্র মূল যেই শেল আছে সেটা নাই, এর সাথে আরো কিছু সাব শেল আছে, অর্থাৎ মূল শেলগুলো আরো ছোট ছোট বিভিন্ন সাব শেলে বিভক্ত। সেটা এখানে বলা হচ্ছে যে মেন এনার্জি লেভেল অর শেল অফ ইলেকট্রন মে বি কনসিডার্ড অ্যাজ বিং মেড আপ অফ ওয়ান অর মোর সাব লেভেলস অর সাব শেল। এক বা একাধিক সাব শেলে তারা বিভক্ত, এটা কনসিডার করা হয়। তো সুতরাং যে কোয়ান্টাম নাম্বার দিয়ে এই সাব শেলগুলার আর শেপ প্রকাশ করা হয় তাকে আমরা বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার।
The quantum number which represents the existence of an electron in an subshell is called the subsidiary or azimuthal quantum number. It is designated by the letter L. তো যে কোয়ান্টাম নাম্বার দিয়ে এই সাবশেলটাকে রিপ্রেজেন্ট করে থাকে, অথবা সাবশেলের অপর নাম অরবিটাল, এটাও আমরা বলতে পারি যে কোয়ান্টাম নাম্বার দিয়ে অরবিটালের শেপ প্রকাশ করা হয় তাকে আমরা বলবো হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, তারপরে কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে প্রকাশ করা হয় এল দিয়ে, এবং এল এর যে ভ্যালু সেটা ডিপেন্ড করবে হচ্ছে এন এর উপরে, এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপরে। অর্থাৎ একটা শেলে কয়টা সাবশেল থাকবে সেটা একটা সূত্রের মাধ্যমে নির্ধারণ হয়। এগুলো আপনারা জানেন, তারপরেও আমরা আবার জানা কথা জেনে নেই সেগমেন্ট টাইপের আর কি, আবার আমরা সেগুলো রিপিট করতেছি। দেখেন, it defines the 3D structure or shape of the subshell. অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এরকম 3D স্ট্রাকচার, একটা সাবশেলের 3D স্ট্রাকচার প্রকাশ করে। এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড। এটা শেপ হচ্ছে ডাম্বেল আকৃতির। এই যে ডাম্বেল আকৃতির যে শেপটা, এই শেপটা কেন প্রকাশ করলো, কিভাবে প্রকাশ করলো, এটা এই যে প্রকাশ হলো শেপটা, এই শেপটাকে আমরা বলছি যে প্রকাশ পাইছে এল এর কারণে। এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যার কাজ হলো এই শেপ প্রকাশ করা, যার মাধ্যমে আমরা শেপ সম্পর্কে আইডিয়া পাই। একটা অরবিটাল গুলার শেপ সম্পর্কে আইডিয়া পাই। অরবিটাল মানে হচ্ছে সাবশেল, ঠিক আছে? তাহলে কি বলতেছি, ইট ডিফাইন্স দ্য 3D স্ট্রাকচার অর 3 ডাইমেনশনাল শেপ অফ দ্য সাবশেল। সাবশেলের 3D শেল প্রকাশ করে, এবং আগেই বললাম এল এর ভ্যালু এন এর উপর ডিপেন্ড করে। ফর এ গিভেন ভ্যালু অফ এন, এন এর একটা নির্দিষ্ট ভ্যালুর কারণে L can have values ranging from 0 to n-1. n এর ভ্যালু উপর ডিপেন্ড করে এল এর ভ্যালু হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ কয়টা এল এর ভ্যালু হতে পারে সেটা এই সূত্র থেকে নির্ধারণ করা হয়। দ্যাট ইজ, তার মানে হলো ফর এ গিভেন ভ্যালু অফ n, একটা n এর ভ্যালুর জন্য দ্য পসিবল ভ্যালুস অফ l আর 0, 1, 2, 3, তারপর ডট 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 n-1। মানে n এর একটা ভ্যালুর জন্য এল এর ভ্যালু হচ্ছে এই যে এরকম 0 থেকে শুরু করে n-1। অর্থাৎ যেমন একটা উদাহরণ দিই, আমরা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন n = 1, n = 1 হলে এল এর ভ্যালু কয়টা হবে? n এর ভ্যালু হবে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন যে n এর ভ্যালু যত, এল এর ভ্যালু ততটা। যেমন n এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এল এর ভ্যালু হবে কতটা? একটা। আবার দেখেন, n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এল এর ভ্যালু কয়টা হবে? 2টা। সেই কয়টা হবে? 2টা। কি কি সে ভ্যালুগুলো কি হবে সেটা আমরা হচ্ছে এই সূত্র থেকে বের করি। দেখেন কেমনে বের করি। এখন আমরা বলছি n = 1, তাহলে n এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু কত হবে? l এর ভ্যালু হবে হচ্ছে 0, 0 থেকে শুরু হবে, কমা কত? n-1, 0 থেকে n-1, আচ্ছা 0 থেকে n-1, 0 to n-1। n এর ভ্যালু হচ্ছে 1, 1 - 1, 1 - 1 মানে কি? 0, তার মানে 0 to 0। তো 0 to 0 মানে তো আসলে 0ই। 0 to 0 তো আর কোনো সংখ্যা নাই। 0 থেকে 0 মানে কত? 1। 0 to 0 মানে 0ই, একটাই। আচ্ছা, যখন l এর ভ্যালু হচ্ছে 2, তখন কি হবে? যখন 2, তখন কি হবে? 0 থেকে কত? n-1, n এর ভ্যালু কত? 2 - 1। এটা এই যে হ্যাশটা মানে হচ্ছে 2, এটা মানে 2, ঠিক আছে? এটা মানে 2। 0 to n-1, আর n এর ভ্যালু হচ্ছে 2 - 1, তাহলে কত হবে? 0 to 0 to 1, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, তাহলে 0 to 1, 0 থেকে 1 পর্যন্ত এটা হচ্ছে l এর ভ্যালু। এভাবে করে যখন n = 3 হবে, তখন ভ্যালু হবে কয়টা? 3 মানে 3, তাহলে ভ্যালু হবে কয়টা? 3টা। কি? 0 to n-1 এই সূত্র থেকে বের করতে হবে। সেটা কি হবে? 0, 1, 2, 0, 1, 2 মানে 1 কম হবে, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু যত, l এর ভ্যালু ততটা। আর কি বের হবে কোন সূত্র দিয়ে? এই সূত্র দিয়ে বের হবে। আচ্ছা, তো এই যে 0, 1, 2 এই যে এগুলো বের হচ্ছে, এগুলোর নাম আছে এবং এগুলোর শেপ আছে। এগুলোর নামও আছে, শেপও আছে। তো দেখেন কি নাম আছে। যদি হয় n এর ভ্যালু হয় 0, তাহলে তার নাম হবে হচ্ছে s। যদি হয় l এর ভ্যালু 1, তার নাম হবে p। যদি হয় l এর ভ্যালু 2, তার নাম হবে d।
এল এর ভ্যালু হয় 3 তার নাম হবে এফ। তারপরে আরো যদি আসে 4 তাহলে এফ এর পরে জি তারপর এইচ এরকম হবে। ঠিক আছে? এসপিডিএফ মানে হচ্ছে এল এর ভ্যালু 0 1 2 3 ঠিক আছে? তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে এল এবং এল কাকে বলে? এল দ্বারা তার তার আকার প্রকাশ করে। এস মানে হচ্ছে সেটা রাউন্ড শেপ, পি মানে হচ্ছে সেটা হচ্ছে ডাম্বেল শেপ। আর ডি মানে হচ্ছে সেটা ডাবল ডাম্বল শেপ। এফ এর আকৃতি হচ্ছে অনেক বেশি জটিল। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা পি অরবিটাল, পি অরবিটাল। পি অরবিটাল এর শেপ কেমন? ডাম্বেল আকৃতি। এই যে শেপ সেটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে ডাম্বেল আকৃতির শেপ আছে। ঠিক আছে? ওকে। তাহলে n = 2 হলে আমরা কি পাবো? একটা 0 আর 1 পাবো। 0 মানে s অরবিটাল আর 1 মানে হচ্ছে p অরবিটাল। তাহলে দ্বিতীয় যে অরবিট সেটাতে 2 টা অরবিটাল আছে s এবং p। n = 3 হলে আমরা 3 মানে 3 টা সাব লেভেল আছে। সেই 3 টা সাব লেভেলের ভ্যালু কত, কত? 0, 1, 2 3 টা হচ্ছে ভ্যালু। তো 0 মানে হচ্ছে s অরবিটাল, 1 মানে হচ্ছে p অরবিটাল আর 2 মানে হচ্ছে d অরবিটাল। তার মানে 3 নম্বর যে অরবিট সেই অরবিটে 3 টা অরবিটাল আছে s, p, d। 4 নম্বর যে অরবিট সেখানে 4 টা অরবিটাল আছে। 4 নম্বর অরবিটে 4 টা অরবিটাল আছে। সেগুলো কি? s, p, d, f ঠিক আছে? ওকে। আচ্ছা এখন প্রত্যেকটা অরবিটাল তো পেয়ে গেছি আমরা। অরবিটাল মানে সাব লেভেল পেয়ে গেছি। তো সাব লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? সাব লেভেলে ইলেকট্রন সংখ্যা হবে 2 × 12 + 1। 2 × 12 + 1 এই সূত্রের মতে সাব লেভেলের ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারবো। তো এখানে এই যে 2 × 12 + 1 এই এলটা কি? এল এর যে ভ্যালু। এল এর ভ্যালু হইতে পারে 0, এল এর ভ্যালু হইতে পারে 1, এল এর ভ্যালু হইতে পারে 2, এল এর ভ্যালু হইতে পারে 2। তো আমরা এর আগে 2 নম্বর শক্তি স্তরের জন্য টোটাল ইলেকট্রন সংখ্যা বের করছিলাম। 2 নম্বর শক্তি স্তর যেটা, সেখানের জন্য আমরা বের করছিলাম যে 2 নম্বর শক্তি স্তরে 2n² সূত্র মতে টোটাল আপনার 8 টা ইলেকট্রন থাকতে পারে। টোটাল 8 টা ইলেকট্রন থাকতে পারে। সেই 8 টা ইলেকট্রন থাকবে, 8 টা ইলেকট্রন এক জায়গায় থাকবে না। 2 নম্বর শক্তি স্তরে আমরা এখন দেখতে পাচ্ছি যে 2 নম্বর শক্তি স্তরে টোটাল আপনার 2 টা সাব লেভেল আছে। সেই সাব লেভেল 2 টা কি, কি? একটা হচ্ছে 0 একটা 1। আর 0 মানে হচ্ছে s অরবিটাল আর 1 মানে হচ্ছে p অরবিটাল। তার মানে 2 নম্বর শক্তি স্তরে 2 টা অরবিটাল আছে। একটা s অরবিটাল একটা p অরবিটাল। এখন এই 8 টা ইলেকট্রন s অরবিটাল এবং p অরবিটালে ভাগ হয়ে থাকবে। 8 টা ইলেকট্রন থাকবে কিন্তু s অরবিটাল p অরবিটালে ভাগ হয়ে যাবে। s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে সেটা আমরা এই সূত্র মতে বের করব। s অরবিটালে কয়টা ইলেকট্রন থাকবে এই সূত্র মতে বের করব। তো চলেন s অরবিটালের সূত্র, এই সূত্র এপ্লাই করে আমরা s অরবিটালের ইলেকট্রন সংখ্যা বের করি। যদি বের করতে চাই তাহলে আমাদের প্রথমে 2 × 12 + 1 2 আর এখানে s অরবিটালের l এর ভ্যালু হচ্ছে 0, l এর ভ্যালু হচ্ছে 0 তার মানে 2 × 0 2 × 0 + 1 2 × 0 + 1 তাহলে এটা করলে আমরা কি পাবো? 0 এর সাথে 2 গুণ করলে 0 হয়। তার সাথে 1 যোগ করলে 0 যোগ 1 মানে একই হয়। তার মানে আল্টিমেটলি হবে 2 আর ব্র্যাকেটের ভিতরে থাকবে হচ্ছে 1। মানে ব্র্যাকেট মানে এখানে ইনটু হিসেবে ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। তার মানে হচ্ছে 2। তার মানে s যেই অরবিটাল সেই s অরবিটালে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে হচ্ছে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা হবে 2 টা। ঠিক আছে? তাহলে 8 টা ইলেকট্রন থেকে 2 টা ইলেকট্রন থাকবে s অরবিটালে। তাহলে p অরবিটালে কয়টা থাকবে? p অরবিটালের ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা এটা বের করি। p অরবিটালের ইলেকট্রন সংখ্যা বের করব আগের সূত্রের মতে 2 × 12 + 1 2 হচ্ছে আমাদের সূত্রের 2 2l l এর ভ্যালু হচ্ছে p এর জন্য 1 তার মানে 2 × 1 প্লাস হচ্ছে সূত্রের 1 তাহলে এখান থেকে আমরা কি পাবো? 2 একে 2 আর 1 এ 3 তার মানে 2 মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেট থেকে আমরা পাবো হচ্ছে ব্র্যাকেটের ভিতর পাবো হচ্ছে 3 সেখান থেকে আসবে হচ্ছে 6 এই হচ্ছে আমাদের 2 × 12 + 1 দিয়ে আমরা পেয়ে গেলাম হচ্ছে 6টি ইলেকট্রন। তাহলে আমরা বুঝতে পারলাম যে p যে অরবিটাল p অরবিটালে থাকবে হচ্ছে 6টা ইলেকট্রন। তাহলে এই 2টা ইলেকট্রন আর 6টা ইলেকট্রন মিলে টোটাল কয়টা ইলেকট্রন হবে? 2টা মিলে টোটাল দেখেন এই যে 8 ইলেকট্রন হয়ে গেল। তার মানে 2 নম্বর শক্তি স্তরে 8 ইলেকট্রন থাকবে কিন্তু সেই 8 ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা সাবশেলে, একটা s সাবশেল একটা p সাবশেল, 2টা সাবশেলে 8 ইলেকট্রন ভাগ হয়ে থাকবে। তার মধ্যে s সাবশেলে ইলেকট্রন থাকবে 2টা আর p সাবশেলে ইলেকট্রন থাকবে হচ্ছে 6টা। তো এই হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলা। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। এবার আমরা দেখব হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আপনারা দেখবেন যে n = 7 হলে কিভাবে থাকবে। এবার আমরা দেখব হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো এখানে কিছু বেসিক কনসেপ্ট আছে আরকি যে n = 1 হলে l এর ভ্যালু হবে হচ্ছে একটা 1s n = 2 হলে l এর ভ্যালু হবে হচ্ছে 2টা, একটা হচ্ছে 0 এবং 1 0 মানে হচ্ছে s অরবিটাল। সুতরাং এটাকে আমরা লিখি 2s 2p হিসেবে।
n is equal to 3 হলে l এর ভ্যালু হবে তিনটা 0 1 2 0 1 0 1 2 তো তিনটা ভ্যালু হবে তো SPD এখানে 2 হবে আসলে তো 3s 3p 3d আকারে লেখা হয় 4 হলে হবে 4s 4p 4d 5 হলে হবে 5g পর্যন্ত যাবে ঠিক আছে এটা হচ্ছে এভাবে লিখতে হয় আর কি এগুলো আরডি বলতলির বইয়ে পাবেন এগুলো একই জিনিস কিভাবে লেখা হয় আর কি এবং সবগুলো যেমন দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা ইলেকট্রন থাকে এবং সেটা এভাবে বিন্যস্ত থাকে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন থাকে টুইন স্কয়ার সূত্র মতে সেটা এভাবে বিন্যস্ত থাকে চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকে এবং সেটা হচ্ছে এরকম ভাবে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনগুলো বিন্যস্ত আকারে থাকে আচ্ছা এবার হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো দেখা গেছে যে শুধুমাত্র প্রিন্সিপাল এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারই যথেষ্ট না বর্ণালী বিশ্লেষণ করলে দেখা যায় যে বিভিন্ন অ্যাটমের বর্ণালী থেকে আরো কিছু লাইন পাওয়া যায় যে লাইনগুলো আসলে শুধুমাত্র শেল এবং সাবশেলকে রিপ্রেজেন্ট করে না ম্যাগনেটিক যে ফিল্ড সেই ফিল্ডটার সাথে তাদের একটা ইন্টারাকশন আসে সুতরাং তারা ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে তো ফলে এই ম্যাগনেটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে বলে সেই সমস্ত কোয়ান্টাম নাম্বারকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার মূলত হচ্ছে ওরিয়েন্টেশন নির্দেশ করে ওরিয়েন্টেশন মানে কিভাবে সাজানো হবে পি অরবিটাল হচ্ছে পি অরবিটালে 6টি ইলেকট্রন থাকে 6টি ইলেকট্রন কি এক জায়গায় থাকবে ডাম্বেল আকৃতির শেপ আমরা জানি যে শেপ প্রকাশ করছে হচ্ছে সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার দিয়ে তো একটা ডাম্বেল শেপের একটা শেপের মধ্যেই কি 6টি ইলেকট্রন থাকবে নাকি শুধুমাত্র আসমানের দিকে মুখ করে থাকবে নাকি জমিনের দিকে মুখ করে থাকবে না উত্তর দিকে থাকবে না দক্ষিণ দিকে থাকবে এইটা তো আমরা জানি না এটা জানার জন্য আমাদের যেই কোয়ান্টাম নাম্বারে হেল্প নিতে হয় সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কাকে বলে The magnetic quantum number was introduced to explain orientation of orbitals in this space, particularly under the influence of an applied magnetic field. যে আমি যেটা বললাম যে ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে চৌম্বক ক্ষেত্র থাকে সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনগুলার যে অরবিটালের যেই ওরিয়েন্টেশন বা বিন্যাস যেটা হয় সেই বিন্যাসটাকে ব্যাখ্যা করার জন্যই প্রথমে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আনা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তখন নিয়ে আসা হয় এই কনসেপ্টটা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করে থাকি তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের কে তাহলে আমরা কি বলতে পারবো The magnetic quantum number AM determines the number of orbitals and their orientation within a subshell. একটা উপশক্তি স্তরের যেই নাম্বার অফ অরবিটাল যে কয়টা অরবিটাল আছে সেই কয়টা অরবিটালের ওরিয়েন্টেশন কেমন হবে সেটা হচ্ছে নির্ধারণ করে কে এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে সেই কোয়ান্টাম নাম্বার যেটা নির্ধারণ করে যে একটা সাবশেলের অরবিটালগুলোর বিন্যাস কেমন হবে the permitted values of m are dependent upon the l m এর যে ভ্যালু সেটা হচ্ছে l এর উপর ডিপেন্ড করে এবং সেটা কেমন সেটা হচ্ছে যে একটা সূত্র মতে আমরা এই ভ্যালুগুলো বের করতে পারি for any subshell defined by l value m এর ভ্যালু হবে 12 plus 1 তাহলে একটা সাবশেলে m এর ভ্যালু হতে পারে হচ্ছে 12 plus 1 সংখ্যক কয়টা হতে পারে 12 plus 1 সংখ্যক এবং সেই ভ্যালুগুলো কি and they are -L2 plus 1 including 0 তার মানে সেই সংখ্যাগুলো কয়টা m এর ভ্যালু হবে 12 plus 1 সূত্র থেকে পাওয়া যাবে কি কি সেগুলো হচ্ছে 0 plus minus L 0 plus minus L আমরা কয়েকটা দেখি উদাহরণ দেখলে বোঝা যাবে যেমন ধরেন আমরা l এর ভ্যালু হতে পারে 0 প্রথম যেই n = 1 l এর ভ্যালু হচ্ছে 0 n এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু কয়টা হবে 2l plus 1 2l plus 1 তো 2l plus 1 হলে 2 এর সাথে যদি 0 গুণ করেন তাহলে 0 হয় প্লাস 1 মানে হচ্ছে 1 তার মানে m এর ভ্যালু হবে হচ্ছে 0 plus 1 তার মানে m এর ভ্যালু হচ্ছে 1 মাত্র 1 একটা ঠিক আছে l এর ভ্যালু হচ্ছে একটা আচ্ছা l = যদি 2 হয় তাহলে কি হবে l = 2 হলে দ্বিতীয় যে সাবশেল l = 1 সরি l = যদি 1 হয় তাহলে m এর ভ্যালু কত হবে আমাদের সূত্র বলতেছে যে এরকম হবে হচ্ছে l এর ভ্যালু কয়টা l এর ভ্যালু m এর ভ্যালু কয়টা হবে 12 plus 1 এর সূত্র মতে বের হবে 12 plus 1 সূত্র মতে বের হবে তাহলে আমরা বসিয়ে দিই যে 2 তো 2 এর জায়গায় থাকলো l এর ভ্যালু হচ্ছে 1 তার মানে 1 এখানে বসলো আর এই 1টা হচ্ছে সূত্রের 1 তাহলে 2 * 2 + 1 = কত আসলো 3 আসলো 3টা m এর ভ্যালু হচ্ছে 3টা তার মানে ওরিয়েন্টেশন কয় দিকে হতে পারে ওরিয়েন্টেশন হতে পারে এই যে 3 দিকে কয় দিকে ওরিয়েন্টেশন হতে পারে 3 দিকে তাহলে m এর ভ্যালু থেকে আমরা জানতে পারলাম যে কয় দিকে হতে পারে 3 দিকে হতে পারে
এই যে তিন দিকে যে ওরিয়েন্টেশন যেটা হবে, যে ওরিয়েন্টেশন যেটার কথা বললাম যে তিন দিকে হবে, এই ওরিয়েন্টেশনের তিন দিকের ভ্যালু কি কি? 0 প্লাস মাইনাস এল, 0 প্লাস মাইনাস এল, 0 প্লাস মাইনাস এল। তার মানে 0 প্লাস মাইনাস এল যদি বসাই তাহলে এটা হইতে পারে কি, 0 তো 0ই, প্লাস এল মানে হচ্ছে এল এর ভ্যালু যেহেতু 1, তাহলে প্লাস এল মানে হচ্ছে +1। আর যদি -1 বসাই, মাইনাস এল বসাই, তাহলে কি হবে? এই যে 0 টু প্লাস মানে 0 তো 0 এর জায়গায় এখানে বসে গেল, তারপরে প্লাস এল, প্লাস এল, প্লাস এল। আচ্ছা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তো 0 ভ্যালু হবে 3টা, সে ভ্যালু হবে 3টা, ওরিয়েন্টেশন হবে হচ্ছে 3 দিকে, 3 দিকে ওরিয়েন্টেশন হবে, এবং 3 দিকে যে ওরিয়েন্টেশন হবে ভ্যালু 3টা, সে ভ্যালুগুলো কি কি? ভ্যালুগুলো হচ্ছে মাইনাস এল প্লাস এল 0, মানে 0 প্লাস মাইনাস এল। তাহলে প্রথমে মাইনাস এল, মাইনাস এল মানে হচ্ছে এল এর ভ্যালুর আগে মাইনাস বসবে। তো এল এর ভ্যালু যেহেতু 1, তাহলে 1 এর আগে একটা মাইনাস বসলো, সেটা হচ্ছে প্রথম ভ্যালু। তারপরে হচ্ছে প্লাস এল, প্লাস এল মানে এল এর ভ্যালুর আগে প্লাস বসবে, এল এর ভ্যালু যেহেতু 1, তাহলে প্লাস বসলে তবে সেটা হচ্ছে প্লাস এল, আর 0 তো 0ই। তার মানে যদি l = 1 হয় তাহলে m এর ভ্যালু হবে 3টা, এবং সে ভ্যালু হবে হচ্ছে -1, 0, +1, এবং সেটা 3 দিকে ওরিয়েন্টেশন করে থাকবে। এবং l = 1 হলে ইলেকট্রন সংখ্যা কত হবে? আমরা জানি 2 × 12 + 1 থেকে জানি l = 1 হলে ইলেকট্রন সংখ্যা হয় হচ্ছে 6টা। তার মানে 6টা ইলেকট্রন 3 দিকে মুভ করে থাকবে, এবং সে 3 দিকটা কোন দিকে? x অ্যাক্সিস, y অ্যাক্সিস এবং z অ্যাক্সিস। এই প্লাস, মাইনাস এবং 0 এই 3টা অ্যাক্সিস বোঝায়। প্লাস, মাইনাস এবং 0টা হচ্ছে 3টা অ্যাক্সিস বোঝায়। তো এরকম শুধুমাত্র 3D স্ট্রাকচারে 3টা অ্যাক্সিসই থাকতে পারে এমন না, অ্যাক্সিস অনেক বেশি হতে পারে। বিভিন্ন ধরনের অ্যাক্সিস হইতে পারে। সেজন্য জটিল, জটিল স্ট্রাকচারও আছে। যদি m = 2 হয় তাহলে m এর ভ্যালু কয়টা হবে? 2l + 1 এই সূত্র মতে আমরা যদি বসাই তাহলে 2 × 2, 2 দুগুণে 4 + 1 5টা। 5টা ভ্যালু হবে। এবং এটা আমরা জানি যে l = 2 হলে তাকে আমরা d অরবিটাল বলি। তাহলে d অরবিটাল 5 রকম ভাবে ওরিয়েন্টেশন হইতে পারে। 5 দিকে সাজতে পারে। 5 দিকে তাকে সাজানো যেতে পারে, এবং প্রত্যেকটা সাজানোর দিকের নাম আছে, আলাদা আলাদা ভ্যালু আছে। সেগুলো কি? -2, -1, +0, +1, +2, এগুলো 5টা ভ্যালু। তার মানে 0 +- 1, 0 +- 2। তো একটা প্লাস, একটা মাইনাস 2 এর জন্য, একটা প্লাস, একটা মাইনাস 1 এর জন্য, একটা হচ্ছে 0। তো এইরকম করে সে হচ্ছে 5 দিকে সাজতে পারে, এবং এটা হচ্ছে 3D স্ট্রাকচারে এটা ডাবল শেপ থাকে, এবং d অরবিটালটার যে সজ্জা সেটা বেশ একটু জটিল সজ্জা। সজ্জাটা সহজ সরল না, জটিল সজ্জা। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা অরবিটালের জন্য একটা n এর ভ্যালুর জন্য একটা l এর ভ্যালু থাকবে, এবং l এর ভ্যালুর জন্য একটা m এর ভ্যালু থাকবে। n = যদি 1 হয় তাহলে সবকিছু 0, 0, আর n = যদি 2 হয় তাহলে একাধিক ভ্যালু থাকবে। যেটা বললাম দেখেন, যে যদি সাবশেলের ভ্যালু n = 1 হইলে তাকে আমরা s দিয়ে প্রকাশ করি। এরকম করে, করে এই g হইলে 9 দিয়ে প্রকাশ করি। এই যে 1, 2, 3 ইত্যাদি প্রকাশ করে থাকি। তো এটা হচ্ছে যে x, y, z 3টা অক্ষ, যে বলছিলাম যে p অরবিটাল m = +-1, m = 0 +-1, 0 হইতে পারে, প্লাস হইতে পারে, 1 হইতে পারে। কখন? যখন l = 1 হবে। যখন 1 হবে তখন m এর ভ্যালু হইতে পারে কত? 0 হইতে পারে, +1, -1। 0 প্লাস মাইনাস যদি 1 হয় তাহলে দেখেন px যে অরবিটাল সেটা হচ্ছে 0 প্রকাশ করে। এই যে এটা হচ্ছে x অ্যাক্সিস, m = 0 প্রকাশ করছে। তারপরে py যে ভ্যালু, এই যে এই অ্যাক্সিসটা সেটা হচ্ছে +1 প্রকাশ করছে। +1, এই যে +1 ছিল এর ভিতরে, সে +1। আর যে যেটা অক্ষ, z অক্ষ যেটা, এটা হচ্ছে সরি, এটা ছিল z অক্ষ, y অক্ষ ছিল এটা। z অক্ষ কি প্রকাশ করবে? z অক্ষ প্রকাশ করবে -1। তাহলে 0 হচ্ছে x অ্যাক্সিস, প্লাস হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস, এবং হচ্ছে z যেটা সেটা হচ্ছে আমাদের -1 টা হচ্ছে z অ্যাক্সিস প্রকাশ করছে। তাহলে 0 প্লাস -1 দিয়ে আমরা 3টা অ্যাক্সিস পেয়ে গেছি। তো তাহলে ওরিয়েন্টেশন কিভাবে হবে, বিন্যাস কিভাবে হবে সেটা আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে পাই। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যেটা, সেটা ডিপেন্ড করে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের উপরে। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুর উপরে কয়টা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হবে সেটা 2l + 1 সূত্র থেকে বের হবে, এবং সেই ভ্যালুগুলো কি কি? প্লাস, মাইনাস l।
জিরো সহকারে, সেটা হবে তাদের ভ্যালুর সংখ্যা, এবং সে ভ্যালু যেটা থাকবে সে ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের ওরিয়েন্টেশনটা কোন দিকে হবে সেটা আমরা বুঝতে পারবো। যেমন এখানে পি অরবিটালের জন্য আমরা কিরকম ওরিয়েন্টেশন হবে সেটা আমরা এটা দেখে বুঝতে পেরেছি। এই ছিল বেসিক কনসেপ্ট। এই যে এগুলো আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ডি অরবিটালের, বলছিলাম যে ডি অরবিটালের এল ইজ ইকুয়াল টু যখন 2 হবে, এল ইজ ইকুয়াল টু 2 হইলে তখন তার ওরিয়েন্টেশন হবে হচ্ছে 2 × 12 + 1, মানে 5 ভাবে, মানে ডি অরবিটালকে 5 ভাগে সাজানো যায়। এই হচ্ছে 5 ভাগ, এভাবে করে ডি অরবিটালকে সাজানো যায়। 3d xy, 3d xz, 3d yz, 3d x², y², 3d z², এই হচ্ছে 5 ভাবে সাজানো যায়। এবার লাস্ট আমাদের কোয়ান্টাম নাম্বার আছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এখানে খুব সত্য কথা, যেটা হচ্ছে একটা অরবিটালের যে ইলেকট্রন সংখ্যা থাকে, ইলেকট্রন সংখ্যাগুলো এমন থাকে যে তারা বিভিন্ন দিকে স্পিন করতে পারে। স্পিন ইলেকট্রন কোন দিকে করবে সেটা মাত্র 2 দিকে করতে পারে, হয় সে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাকে আমরা বলবো হচ্ছে প্লাস হাফ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তাকে বলবো হচ্ছে মাইনাস হাফ। স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে আসলে ইলেকট্রন গুলার স্পিন নিজের অক্ষে, নিজস্ব অক্ষের উপরে সে কোন দিকে ঘুরবে সেটা বোঝা। যেমন লাটিম যখন ঘোরে তখন এটা এই ঘূর্ণনটাকে বলা হবে তার অক্ষের উপর ঘোরা। লাটিম যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মনে করেন লাটিম হচ্ছে ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে এটা স্পিন কোয়ান্টাম নাম্বার হিসেবে একে আমরা প্লাস হাফ দিয়ে প্রকাশ করব। লাটিম যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে সেটাকে যদি ইলেকট্রন ধরে, তাহলে সেই ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো তাকে আমরা প্রকাশ করব মাইনাস হাফ দিয়ে। তো এই হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এখানে যা কিছু লেখা আছে এগুলো পড়তে হবে না, বা শুধু এতটুকু পড়লেই হবে যে স্পিন কোয়ান্টাম নাম্বার এই যে আপ অ্যারো দিয়ে হচ্ছে প্লাস হাফ বোঝায়, ডাউন অ্যারো দিয়ে মাইনাস হাফ বোঝায়, এবং এটা হচ্ছে আপনার এই স্পিন কোয়ান্টাম নাম্বার এমন একটা কোয়ান্টাম নাম্বার যে কোয়ান্টাম নাম্বার দিয়ে ইলেকট্রনগুলো তার নিজস্ব অক্ষের উপর তার ঘূর্ণনকে বোঝায়। এতটুকু বললেই হবে বা বুঝলেই হবে। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বারের 4টা প্রকার আমরা দেখলাম। কোয়ান্টাম নাম্বারের এই প্রকারগুলোকে যদি সামারি করি তাহলে আমরা দেখলাম যে n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যার দ্বারা মূলত আমরা সাইজ বুঝি, এনার্জি বুঝি, ইত্যাদি ইত্যাদি। l হচ্ছে সাবশেল বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা হচ্ছে শেপ বুঝি, অরবিটালগুলোর শেপ বুঝি। m হচ্ছে আপনার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ওরিয়েন্টেশন বুঝি, যে সাবশেলগুলা কোন দিকে কিভাবে ওরিয়েন্টেশন থাকতে পারে। l এর ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে n এর উপরে, এবং সেটা কয়টা l এর ভ্যালু পাওয়া যাবে সেটা আমরা 2l + 1 এই সূত্র, যতটা l এর ভ্যালু ততটা হচ্ছে আমাদের l এর ভ্যালু হবে, এবং তাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রন সংখ্যা n হচ্ছে 2n² দিয়ে পাওয়া যায়, আর ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রন সংখ্যা l এ পাওয়া যায় 2 × 12 + 1 দিয়ে পাওয়া যায়। m এর ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে l এর উপরে, এবং m এর ভ্যালু কয়টা হবে সেটা 12 + 1 সূত্র দিয়ে পাওয়া যায়, এবং কি হবে সেটা হচ্ছে 0 ± 1 এটা দিয়ে পাওয়া যায়, ± l সরি। ms হচ্ছে আপনার নেগেটিভ কোয়ান্টাম নাম্বার, এবং সেটা হচ্ছে অক্ষের উপরে ইলেকট্রনগুলা কোন দিকে বিন্যস্ত থাকবে সেটা বোঝায়। তাহলে এটা হচ্ছে s অরবিটাল, এটা হচ্ছে p অরবিটাল, তিন দিকে থাকতে পারে। এটা হচ্ছে d অরবিটাল, এরকম সজ্জা হতে পারে। তারপর এটা হচ্ছে f অরবিটাল, সেটা এরকম আরো জটিল সজ্জা হতে পারে। তো এই ছিল আমাদের কোয়ান্টাম নাম্বারের বিশেষ বিস্তারিত মোটামুটি। আশা করি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি ক্লাসে জিজ্ঞেস করবেন, অথবা আপনারা চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থ্যাঙ্কস টু অল ফর joining and listening the class. Have a nice day.